Okay, welcome everyone. In the consumer behavior class, we are going to start the second part of chapter 3, chapter 4, consumer perception. আমরা এই চ্যাপ্টারের প্রথম অংশ শেষ করলাম। সেখানে আমরা পারসেপশন কাকে বলে, তারপরে আমরা আলোচনা করেছি দ্য এলিমেন্টস অফ পারসেপশন। সেখানে আমরা অ্যাবসলিউট থ্রেশহোল্ড আলোচনা করেছি, সেন্সেশন, তারপরে স্টিমুলাস, সেন্সরি রিসেপ্টরস, এগুলো আলোচনা করেছি। সেন্সরি অ্যাডাপ্টেশন এটা আলাপ করেছি, এন্ড হাউ টু ওভারকাম দ্য সেন্সরি অ্যাডাপ্টেশন আলাপ করেছি। এর সাথে রিলেভেন্ট আরো দুটো জিনিস যেগুলো সেন্সরি অ্যাডাপ্টেশন ওভারকাম করতে পারে, তার মধ্যে একটা ছিল অ্যাম্বুশ মার্কেটিং আর একটা ছিল এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং। তো এই আলোচনা শেষে আজকে আমরা সেকেন্ড যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ডিফারেন্সিয়াল থ্রেশহোল্ড। ডিফারেন্সিয়াল থ্রেশহোল্ড হচ্ছে দ্য মিনিমাল ডিফারেন্স দ্যাট ক্যান বি ডিটেক্টেড বিটুইন টু সিমিলার স্টিমুলি। এই সিমিলার কথাটা ভুলবেন না, টু সিমিলার স্টিমুলি। দ্য মিনিমাল ডিফারেন্স, সর্বনিম্ন পার্থক্য, দ্যাট ক্যান বি ডিটেক্টেড, যেটা খেয়াল করা সম্ভব, বিটুইন টু সিমিলার স্টিমুলি, দুইটা একই ধরনের স্টিমুলির ক্ষেত্রে, এটাকে বলা হয় ডিফারেন্সিয়াল থ্রেশহোল্ড। এটার আরেকটা নাম হচ্ছে জাস্ট নোটিসেবল ডিফারেন্স, মানে কেবলই খেয়াল করার যোগ্য পার্থক্য। জাস্ট নোটিসেবল, নোটিস করার যোগ্য যে পার্থক্য, ডিফারেন্স, সেটাকে বলা হয় জেএনডি, যেটার আরেকটা নাম হচ্ছে ডিফারেন্সিয়াল থ্রেশহোল্ড। তো এখান থেকে আমরা যেহেতু সিমিলারের কথা বলা হচ্ছে, তো যদি পণ্যের চেহারা হয় মানে প্যাকেজিং হয়, তাহলে আগের প্যাকেজিং আর পরের প্যাকেজিং এই দুটোর মধ্যে ডিফারেন্সটা যখন আপনি খেয়াল করতে পারবেন, আমরা সেটাকে বলবো জেএনডি। আগের দাম আর পরের দাম, আগের ডিসকাউন্ট আর পরের ডিসকাউন্ট, আগের সাইজ আর পরের সাইজ, আগের কোয়ালিটি আর পরের কোয়ালিটি, আগের কালার এবং পরিবর্তিত কালার, এগুলোর মধ্যে যখনই পার্থক্যটা খেয়াল করা সম্ভব হবে, সেটাকে আমরা বলছি ডিফারেন্সিয়াল থ্রেশহোল্ড বা জাস্ট নোটিসেবল ডিফারেন্স। ক্লিয়ার প্লিজ? জি স্যার। আচ্ছা, নোটিসেবল এই জেএনডি বা ডিফারেন্সিয়াল থ্রেশহোল্ডটা কখনো ভালো, মানে এটাকে ব্যবহারটা হচ্ছে কখনো আমরা লেস দেন জেএনডি দেব, কখনো আমরা মোর দেন জেএনডি দেব, কখনো আমরা ইকুয়াল টু জেএনডি দেব পরিবর্তনটা। প্রশ্ন হচ্ছে কোনটা কখন, কোনটা কখন, অর্থাৎ ইকুয়াল জেএনডি কখন ইউজ করব, তারপরে হচ্ছে মোর দেন জেএনডি কখন ইউজ করব, লেস দেন জেএনডি কখন ইউজ করব। তো পরিবর্তনটা যখন ভালো কিছু নিয়ে আসবে তখন আমরা অবশ্যই ইকুয়াল টু জেএনডি ইউজ করব, মানে পরিবর্তনটা যেন কাস্টমার খেয়াল করে, খেয়াল করলেই সেটা আমার জন্য লাভ। এরকম যদি পরিস্থিতি হয় তখন আমরা এতটুকু পরিমাণ পরিবর্তন করব যেন সে খেয়াল করে। আর পরিবর্তনটা যখন কাস্টমারদের মধ্যে বিরক্তি সৃষ্টি করতে পারে, ইন দ্যাট কেস উই শুড চেঞ্জ লেস দ্যান জেএনডি। আমরা এতটুকু পরিবর্তন করব যা কাস্টমারের খুব একটা চোখে পড়বে না। ক্লিয়ার? কোনো কোনো পরিবর্তন কাস্টমারের জন্য পজিটিভ, কোনো কোনো পরিবর্তন কাস্টমারের জন্য বিরক্তিকর। দেখি শুন, মানে একটা এক্সাম্পল দেন তো, কোন সময়ের পরিবর্তনটা বা কোন জিনিসের পরিবর্তনটা কাস্টমারের জন্য বিরক্তিকর লাগে? চিন্তা করে বলেন। প্রোডাক্টের দামের, বিজ্ঞাপনের, তারপরে কোয়ালিটির, সাইজের, অ্যামাউন্টের, যে পরিবর্তনগুলোর কোনো কোনো পরিবর্তন কাস্টমার মহা খুশি অনেক হয়। সময় দেখা যায় যে একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা হলো হ্যাঁ, অনেক নিউ ফিচার করছে, অনেক কিছু করছে। কিন্তু যেমন লাগছেই, এখন বর্তমানে ওরা কাটতে, কাটতে ডিজাইন করতে, করতে সাবানটাকে এতই ছোট করে ফেলছে যেটা বিরক্তিকর হয়ে গেছে। লাক্সারি কাপটার মানে ছোটটা আপনার চোখে পড়েছে, তার মানে হচ্ছে এটা হলো ইকুয়াল টু জেএনডি অথবা মোর দেন জেএনডি হয়েছে, তাই না? জি। তার মানে কোনো কিছু যদি কমানো হয়, কোনো কিছু না, প্রোডাক্টের সাইজ যদি ছোট করা হয়, প্রোডাক্টের কোয়ালিটি যদি হ্রাস করা হয়, প্রোডাক্টের পরিমাণ যদি কমানো হয়, তাহলে এটা কাস্টমারের জন্য
বিরক্তিকর, এবং সেক্ষেত্রে আমাদের উচিত লেস দেন জেএনডি দেওয়া, যেন কাস্টমারের চোখে মানে কাস্টমারের মধ্যে ওইভাবে বিরক্তি তৈরি না হয়। যতটুকু পরিমাণে বিরক্তি তৈরি হবে তার চেয়ে কম দেওয়া। বোঝা জি গেল? স্যার, আমাদের দেশে তো বেশিরভাগই আপনার প্রোডাক্ট ফার্স্টে যখন বের হয় তখন মানে কোয়ালিটিটা খুব ভালো থাকে, আর আস্তে আস্তে একটু মানে পপুলার হয়ে গেলে দেন কোয়ালিটিটা আবার কমে যায়। মানে যেমন ধরেন কোন একটা চকলেট বা একটা বিস্কিট, ওটা ফার্স্ট যখন বের হয় তখন টেস্টটা খুব ভালো থাকে, দেন আস্তে আস্তে যখন একটু মানে ফেমাস হয় দেন ওইটার যেমন টেস্টই যেমন চেঞ্জ হয়ে যায়, কোয়ালিটিটা আর ওইটা থাকে না। হ্যাঁ, আমরা বলছি এই পরিবর্তনটুকু যখন আপনি দিতে বাধ্য হবেন, মনে করেন আপনার র মেটেরিয়ালস এর দাম বেড়ে গেছে, কি করবেন? আপনার বাধ্য হয়ে প্রোডাক্টের সাইজ ছোট করা লাগতেই পারে। তো যদি পরিবর্তনটা আপনি করেনি বাধ্য হয়ে বা যে কোনো কারণে মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে, সেই পরিবর্তনটা যদি কাস্টমারের জন্য নেগেটিভ হয়, তাহলে পরিবর্তনটা লেস দ্যান জেএনডি দিবেন। লেস দ্যান জেএনডি, যেন কাস্টমারের কাছে পরিবর্তনটা পরিবর্তন বলে মনে না হয়। আর যদি পরিবর্তনটা কাস্টমারের জন্য পজিটিভ হয়, কাস্টমারের খুশি হওয়ার মতো কোনো পরিবর্তন হয়, ইন দ্যাট কেস ইউ শুড অফার মোর দেন জেএনডি অথবা ইকুয়াল টু জেএনডি, যেন কাস্টমার খেয়াল করে যে এটা একটা ভালো পরিবর্তন হয়েছে। ফাইন, তো আপনি দাম কমালেন, 20 টাকার জায়গায় 19 টাকা করলে ওই 1 টাকা আপনার পুরোই লস, কারণ কাস্টমারের কাছে যাহা 20 তাহাই 19। আপনি যদি দাম কমানি, তাহলে মিনিমাম এতটুকু কমান যা কাস্টমারের কাছে একটা সাবস্টেন্সিয়াল মনে হবে যে যাক, দামটা একটু কমেছে, এবার কেনার চিন্তা করা যায়। কিন্তু যদি আপনি 20 টাকার জায়গায় 19 টাকা করেন, প্রত্যেকটা পিসে আপনি 1 টাকা লস করবেন, আপনার এক পিসও বিক্রি পারবে না। খামোখা আপনি 1 লাখ পিস বিক্রি করে আপনি মানে 1 লাখ টাকা হারালেন, পার পিসে 1 টাকা করে লস করলেন। ক্লিয়ার? জি স্যার। জেএনডির ইউজ অফ জেএনডি ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, ক্লিয়ার কিনা পরীক্ষা টের পাবো। আপনাকে সোজা ধরে বলবো, একটা প্রোডাক্টের দিয়ে দেবো, উদাহরণ দেবো। যদি এরকম পরিস্থিতি হয় বলেন, তখন আপনি কি ধরনের জেএনডি ইউজ করবেন? লেস দেন, ইকুয়াল, নাকি মোর দেন? আপনি উত্তর দেওয়ার সাথে সাথে বলবো কেন, ব্যাখ্যা করেন। স্যার মোর দেনই তো হবে। ক্ষেত্রে মোর দেন হবে? উম, আমার তো তাই আপনি যদি দাম বাড়ান, মনে করেন যে বাজারে ইকুয়াল র মেটেরিয়ালস এর দাম মানে বেড়ে গেছে, তাহলে কি আপনি এই স্যার লেস দেন হবে এটা। এতটুকু পার্থক্য দিবেন যেন কাস্টমার টের পায় যে দাম বাড়ানো হয়েছে? স্যার সেরকম দিবেন? ইকুয়াল হবে। স্যার, তাহলে তো ইকুয়াল হবে, লেস দেনও হবে না, মোর দেনও হবে না। ইকুয়াল যদি দেন তাহলে তো কাস্টমার টের পাবেই, টের পেলেই না ইকুয়াল বলা হয়। জেএনডি হচ্ছে সেই পরিমাণ যেটা কাস্টমার টের পায় যে এখানে একটা পরিবর্তন হয়েছে, দুইটা একই ধরনের দুটো স্টিমুলের মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে, সেটা খেয়াল হয় যতটুকু পরিমাণ, সেটাকেই বলা হয় জেএনডি। যদি ইকুয়াল দেন তাহলে তো কাস্টমার বুঝেই গেল যে এখানে একটা পরিবর্তন হয়েছে, কাস্টমার তো রিয়াক্ট করার একটা চান্স পেয়ে গেল। তাহলে স্যার কোনটা করতে হবে? লেস লেস দেন। দেন। তাহলে স্যার Less লেস than। দেন হবে। যদি less কাস্টমারের জন্য বিষয়টা নেগেটিভ হয় তাহলে লেস দেন। স্যার মোর দেনটা বেশি ভালো হবে তাহলে, এটা বলেন। পজিটিভ হবে। যেটা পজিটিভ হবে সে সময় আপনি মোর দেন দিবেন না, ইকুয়াল দিবেন। কারণ মোর দেন দিলে আপনার 16 টাকায় কাস্টমার যতটুকু উদ্বুদ্ধ হয়, 15 টাকায় ততটুকু উদ্বুদ্ধ হয়, তাহলে 1 টাকা আপনার লস না? বলেন। আপনি 20 টাকাটা 16 টাকা রাখলে কাস্টমার খুশি হয়ে 1 পিস কিনলো, এসে দেখলো যে না 15 টাকা, তো তাতে কি সে 2 পিস কিনবে? ওই 1 পিসই তো কিনবে। তাহলে আপনি তার কাছ থেকে 1 টাকা বেশি পাওয়ার সুযোগ ছিল, না পেয়ে আপনি এখন খামাখা 1 টাকা কম পাচ্ছেন, আপনার কোনো লাভ হলো না। তার মানে স্যার কাস্টমারকে বোঝানো যাবে না, এরকম ভাবে কমাইতে হবে। এরকম যদি কমাই তাহলে তো কাস্টমার কিনবেই না। আগে 20 টাকার প্রোডাক্ট তো তার কাছে যেমন মনে হয়েছে, আর কমানোর ফলে সেই এক প্রোডাক্টটা একই দাম যদি তার কাছে মনে হয়, কমানো হয়েছে সেটা যদি মনেই না হয়, তাহলে সে বাড়তি 1 পিস কিনবে? যদি তাহলে বাড়তি স্যার এটা 1 পিস, কি হবে? স্যার দুইটার মধ্যে ব্যালেন্স রাখতে হবে, না আমার লস হবে না কাস্টমার না বুঝবে এরকম আমি টাইপের বলি, কিছু। ঠান্ডা মাথায় শোনেন, প্যাচ লেগে গেছে আপনাদের। যখন কাস্টমারের জন্য পজিটিভ চেঞ্জ আসবে তখন ইকুয়াল টু জেএনডি, যখন কাস্টমারের জন্য নেগেটিভ চেঞ্জ আসবে তখন লেস দেন জেএনডি।
যখন আপনি কম্পিটিশনে জিততে চান, অন্য কোম্পানিকে ছাড়িয়ে যেতে চান, তখন হলো মোর দেন জেএনডি। ওকে, তাহলে আমি বলি, যখন স্যার আপনি নেগেটিভ আসলে কি আসবে? নেগেটিভ আসলে আপনার কাস্টমার যেন টের না পায়, টের না পেতে হলে হুম। আপনি কেমন দিবেন? থেকে মোর দেন দিব। মোর দেন দিলে তো না, ভালো মতো less ঠিক than. হবে। Less than হবে। পজিটিভ হলে মোর দেন। আর যখন না, পজিটিভ customer হলে জন্য- হচ্ছে মানে খুবই কিঞ্চিত পরিবর্তন যেটা বলে, না, পজিটিভ হচ্ছে ইকুয়াল পজিটিভ টু, হলে ইকুয়ালটা মনে হয়। ইকুয়াল টু, হ্যাঁ ওটাই। যেন কাস্টমার খেয়াল করে যে এখানে একটা পরিবর্তন এসেছে। তো এবার আমি একটু ভিন্ন কিছু ভাবতে পারি। আর স্যার পজিটিভ নেগেটিভ দুটার যদি মাঝামাঝি থাকে তাহলে কি লেস দেন? দুটোর মাঝামাঝি এবার হয় কি করে আমাকে বুঝিয়ে বলেন তো। স্যার লেস দেন কখন হবে? আমি তো সকল দেখাইতেছি। লেস দেন হচ্ছে বিরক্ত, যেটা বিরক্ত হয়। কাস্টমারকে বিরক্ত করা যাবে না। ও পরিবর্তন আপনি দিবেনই, কিন্তু এতটুকু দিবেন সে যেন খেয়াল না করে। খেয়াল করলেই কিন্তু সে আপনার জিনিস বাদ দিয়ে আরেক কোম্পানিতে চলে যেতে পারে। তো তাকে রাগানো যাবে না। তার মানে আপনি পরিবর্তনটা দিবেন যতটুকু টের পায় তার চেয়ে কম। আর কি সব বলছি নাই। সকল দোষ হচ্ছে যিনি বুঝাচ্ছেন তার। স্যার আপনি পরীক্ষায় এমনি ধরবেন এটা বললে তো প্যাঁচটা লাগাই দিলেন, নাহলে তো ঠিকই বুঝছিলাম। একটু মাথা ঠান্ডা করে চিন্তা করেন, পড়েন ওখান থেকে। লেস দেন মোর দেনটা আমরা আরো পরে আলোচনা করি। আমরা উদাহরণগুলি নিয়ে আলোচনা করি, আশা করি ক্লিয়ার হবেন। জি, মনে করেন যে নাপা কোম্পানি, তারা চিন্তা করলো যে আমাদের প্রোডাক্টের দাম বাড়াতে হবে। নাপা তো আসলে ভ্যাকসিন করে একটা প্রোডাক্ট। তো নাপা চিন্তা করলো আমাদের র মেটেরিয়ালস এর দাম বেড়ে গেছে, আমাদেরকে দাম বাড়াতে হবে। অথবা সে অন্যভাবে চিন্তা করলো যে আমাদের মার্কেটে যে ডিমান্ড, দাম বাড়ালেও কাস্টমার কিনবে আশা করি, তবে খুব বেশি বাড়ানো যাবে না, বিরক্ত হয়ে গেলে আবার ঝামেলা আছে। তো কাস্টমারকে বিরক্ত না করে, কাস্টমার যেন খেয়াল না করে, সেইভাবে আমি বাড়াতে চাই। এখানে বলেন কি দেব? যে পরিবর্তিত দামটা, এটাকে আমরা মোর দেন জেএনডি বলবো, না লেস দেন জেএনডি, নাকি ইকুয়াল টু জেএনডি? স্যার স্যার ইকুয়াল হবে। স্যার লেস দেন হবে, না ইকুয়াল হবে। Less than ইকুয়াল হবে। হবে। এই লেস দেন হলে তো বিরক্তি হয়ে যাবে। বিরক্ত করা যাবে না, এখানে কাস্টমারদের বিরক্ত করা যাবে না। তো স্যার তো এটাই বললো, না এটা ইকুয়াল হবে। এটা লেস দেন হবে। স্যার আপনি বলেন কোনটা হবে। বিতর্ক চলুক, বিতর্ক করলেই অ্যান্সারটা বের হয়ে যাবে। বিষয়টা হচ্ছে জেএনডি কাকে বলে সেটা আবার আমরা সামনে আনি। জেএনডি হচ্ছে যখন মানে কাস্টমার কোনো পরিবর্তনটাকে খেয়াল করবে, যতটুকু পরিমাণ ততটুকু পরিমাণকে আমরা বলছি জেএনডি। একই ধরনের দুটো জিনিস, এই দুটোর মধ্যে যখন কাস্টমার পার্থক্যটা টের পাবে, সেটার নামই জেএনডি। যতটুকুতে পার্থক্য টের পাবে ততটুকুর নাম জেএনডি। এই যদি হয়, তাহলে আমরা দাম বাড়ানোর সময় কি চাই? কাস্টমার টের পাক নাকি না পাক? না পাক। স্যার না পাক। টের যদি না পায় এটা আমরা চাই, তাহলে আমার কতটুকু পরিমাণ পরিবর্তন করা উচিত? লেস দেন। Less than স্যার 1-2 টাকা বা মানে এমন চেঞ্জ যেটা মানে সামান্য, খুবই সামান্য, এটা গায়ে যেটা লাগবে না। যেটা সে তার মধ্যে কোনো সেন্সেশন হবে না যেটা হলে। জি স্যার।
এরকম কিছু, তাহলে মানে সেক্ষেত্রে 1-2 টাকা এটা এটা কি তো কোনো জেএনডির চেয়ে ব্যাপার বেশি না। নাকি জেএনডির সমান নাকি জেএনডির চেয়ে কম? স্যার কম। ইকুয়াল স্যার। স্যার এটা ইকুয়াল কম, জেএনটি থেকে কম। ইকুয়াল হলে তো সে টের পেলো যে এখানে একটা পরিবর্তন হয়েছে। জি স্যার, কম হবে, লেস দেন। লেস দেন জেএনডি, যেন সে যতটুকুতে টের পায় তার চেয়েও কম আমরা পরিবর্তনটুকু করব। তাহলে সে হয়তো খেয়াল করবে যে 1 টাকা বেড়েছে, কিন্তু তার মধ্যে কোনো সেন্সেশন হবে না, 1 টাকাই তো বাড়ছে, মনে হয় ওরা আর পারতেছে না সেজন্য 1 টাকা বাড়িয়েছে। ওকে, এখন বলেন দেখি, ডানো গুঁড়া দুধ 1 কেজির প্যাক তারা চাচ্ছে একটু মার্কেটে নাড়াচাড়া দিতে, এজন্য তারা কি করলো, প্যাকেটের সাইজটা একটু বাড়ালো, যেন কাস্টমার খেয়াল করে যে তাদের আহ আগের থেকে তারা একটু বাড়তি কিছু দিচ্ছে। বলেন কতটুকু, মানে এখানে কি ধরনের পরিবর্তন তাদের দেওয়া উচিত? মোর দ্যান জেএনডি, ইকুয়াল জেএনডি, লেস দ্যান জেএনডি? ইকুয়াল। স্যার ইকুয়াল। ইকুয়াল হবে। শিওর? মনে হয় প্যাকেজিংটা বাড়ছে না। স্যার তাহলে এটা তো তাদের একটা প্যাকেজিং পজিটিভিটি বাড়ছে, আসছে। স্যার ভিতরে তো মানে দুধ যতটুকু ছিল এতটুকুই আছে, খালি শুধু প্যাকেজিংটা বাড়ছে না এটাতে। এই যে 2 নম্বরই চিন্তা। বাড়ি কোথায় আপনার? নোয়াখালী? না স্যার, তাহলে ভিতরে জিনিস একই রকম রেখে প্যাকেজিং যদি আমি বাড়াই, তাহলে এটা একটা 2 নম্বরই ছাড়া আর কিছু? তো স্যার আমরা তো নোয়াখালীর হলে কি 2 নাম্বারই দুই করে? নাম্বারই করে। নোয়াখালী কে কে আছেন দেখি, কার কার গায়ে গতকাল লাগছে, কিন্তু স্যার বলছিল। কার কার গায়ে লাগছে দেখি। স্যার আমার গায়ে লাগে নাই, কারণ আমি নোয়াখালীর না, কিন্তু তাও এটা তো ভুল ভুল একটা স্টেটমেন্ট দিলেন। পিতু স্যার, নাই। সব এই জেলায় তো ভালো খারাপ আছে। চিকন বুদ্ধি যত সবার নোয়াখালী কুমিল্লার লোকদের মাথায়, এবং আমি এই মুহূর্তে স্যার কুমিল্লায় বসে আছি। স্যার আপনি কুমিল্লা স্যার কি বেঁচে থাকেন, একটু আস্তে কথা বলেন, যদি জোরে বলেন কেউ শুনে ফেলবে। কুমিল্লা ঠিক না, আমি এখন আছি চাঁদপুরে। এটাকে স্যার বৃহত্তর আপনি কুমিল্লা বলে। চাঁদপুরের, আমরা স্যার আমিও চাঁদপুরের। এই যে দেখছেন, স্বজন প্রীতি উতলে উঠছে। আমার বাড়ি হচ্ছে বরিশাল। স্যার তাহলে আপনি চাঁদপুরে কিভাবে? চাঁদপুরে আমার ছেলে মেয়েদের নানা বাড়ি। ও স্যার কোথায়? চাঁদপুরে নানা বাড়ি মানে? না না, চাঁদপুরের কোথায়? কচুয়া, কচুয়া। ও shit. আপনার বাড়ি কোথায়? স্যার মোহনপুর। এটা আবার কোন থানায়? স্যার এটা হচ্ছে মতলব উত্তরে। মতলবে, ঠিক আছে। ওকে, এটা একটু আমরা ফান করলাম যে এই অঞ্চলের মানুষের ত্রিকোণ বুদ্ধি বেশি থাকে আর কি। আর আমাদের বরিশালের লোকদের মাথায় মোটা বুদ্ধি বেশি, বাড়ি দিলে একটা দেবো, মাথার মাঝখানে দেবো, শেষ। মানে মারামারি কাটাকাটি হাঙ্গামা এগুলোতে তারা বেশ পারদর্শী। এই জন্য আমাকে অনেকে বলে যে আপনার বাড়ি বরিশালের, বোঝাই যায় না। জি স্যার, আপনার কথা শুনলে কেউ বলবে না আপনি বরিশালের। আচ্ছা, যাই হোক, আমরা বলছিলাম ডানো যদি তারা চায় যে কাস্টমাররা আকৃষ্ট হোক, সেজন্য তারা তাদের প্যাকেট বলতে আমরা পরিমাণটাকে যদি পরিবর্তন করতে চাই, ঠিক কতটুকু পরিবর্তন করব, যতটুকু আপনার কাস্টমাররা খেয়াল করে যে একটা মানে বাড়তি কিছু দিয়েছে, সেটাই হচ্ছে পরিবর্তন, মানে সেটাই হলো আমরা করব, এবং এটাকে আমরা বলছি যে জাস্ট নোটিসেবল ডিফারেন্স। ডানো যদি চিন্তা করে যে আমরা সবাই অফার দিচ্ছে, আগের থেকে একটু বাড়তি কিছু দিয়ে অফার দিচ্ছে, যেমন নিডো, তারপর হচ্ছে মার্কস গুঁড়া দুধ, এরা অফার দিচ্ছে, তো আমরা চাই যে এমন অফার দেব যেন ওদেরকেও আমরা ছাড়িয়ে যাই। তো সেক্ষেত্রে পরিবর্তনটা কেমন হওয়া উচিত, মানে প্রোডাক্টের সাইজ মোর অথবা দেন। পরিমাণ? স্যার মোর দেন স্যার More মোর than. দেন হবে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। ডানো যদি চিন্তা করে যে আমরা দাম কমাবো যেন কাস্টমার আকর্ষণ পায়, সেক্ষেত্রে পরিবর্তনটুকু কতটুকু হওয়া উচিত? দাম কমাবো তার মানে পরিবর্তন হচ্ছে ইকুয়াল। স্যার মোর দেন।
না, এখানে আমরা কোনো কম্পিটিশনের কথা আনি নাই। ইকুয়াল হবে স্যার। লেস দেন নাকি? এই যে কনফিউশন শুরু হয়ে গেছে। তারা চাচ্ছে না, দাম লেস কমাতে, দেন তো হবে না। তাহলে আগের থেকে স্যার ইকুয়ালই হবে তাহলে। ইকুয়াল হবে না। আচ্ছা, ডানও যদি চিন্তা করে যে আমরা প্রোডাক্টের সাইজটা ছোট করব, কতটুকু পরিবর্তন হওয়া উচিত? লেস দেন, যদি কাস্টমারদের পার্সপেক্টেশন অনুযায়ী হয় হ্যাঁ, কাস্টমারদের পার্সপেক্টিভ আমরা সব চিন্তা করি। তাহলে লেস দেন স্যার। বাকিরা কি বলে দেখি, মাথা প্যাচ লেগে গেছে। স্যার লেস দেন। স্যার লেস দেনই হবে। শিওর? ডানও যদি জি চিন্তা স্যার। করে যে আমরা দাম কমাতে চাই, কি হবে? দাম কমাতে চাই। হুম, স্যার এটা যেহেতু কি কম্পিটিটর competition-এর নাই জন্য? তো ইকুয়াল হবে না। ইকুয়াল টু স্যার এটা জেএনডি। স্যার এটা কি কম্পিটিশনের জন্য নাকি এমনি শুধু? আমরা বলি নাই তো, আমি বলছি তারা দাম কমাবে, তার মানে তারা অ্যাট্রাক্ট করতে চায় কাস্টমারদেরকে। স্যার ইকুয়াল হবে। ইকুয়াল। ডানও যদি চায় যে তারা দাম বাড়াবে, দাম স্যার বাড়াবে। less- তাহলে লেস দেন হবে। স্যার এটা লেস দেন হবে। শ্রাবণী অনেকক্ষণ পরে একটা স্যার জবাব দিয়েছে। ইকুয়াল টু হবে। ইকুয়াল বলেছে কে? স্যার লেস দেন হবে। আমি ব্যাখ্যা স্যার করো। ইকুয়ালি হবে, কারণ এখানে তো কোনো কম্পিটিটর নাই, সে দাম বাড়াক আর কমাক। কম্পিটিশন ইকুয়াল নাই হবে তো বলি স্যার। না, আমি বলছি কম্পিটিশনকে ট্যাকেল দেওয়াটা তার উদ্দেশ্য না। আচ্ছা। তাহলে সে যদি দাম বাড়াতে চায় তাহলে কি হবে? ইকুয়াল। না স্যার জি লেস স্যার, দেন। ইকুয়ালি হবে। স্যার লেস দেন। যে স্যার বলেছে ইকুয়াল স্যার হবে এটা কারণ লেস দেন পরিবর্তন হবে। হচ্ছে না। আচ্ছা, লেস দেন কেন হবে? স্যার এটা বুঝতে লেস পারলাম দেনই না। হবে। হিমা বলেন কেন ইকুয়াল হবে? স্যার যেহেতু দাম বাড়তেছে তো এখানে কাস্টমাররা বুঝতে মানে টের পাচ্ছে যে জিনিসটা কম বেশি হচ্ছে। আপনি চাচ্ছেন যে কাস্টমার টের পাক, তাই তো? বাট না। কাস্টমারের জন্য এটা একটা নেগেটিভ পয়েন্ট না, দাম জি বাড়া। স্যার, এটা দাম দাম বাড়লে বাড়লে তো কাস্টমার হ্যাঁ বিরক্ত হবে, এই কারণে লেস দেন। আপনি চাচ্ছেন যে কাস্টমার বিরক্ত হোক নাকি? লেস না স্যার বিরক্ত আপনি হোক না। বলতেছেন। যদি আপনি না চান তাহলে আপনি কতটুকু দিবেন? লেস দেন জেএনডি, লেস দেন দেবো। যেন জি সে স্যার। টের না পায় বা যেন তার গায়ে না লাগে। সে টের পাবে কিন্তু ওইটা তার মধ্যে সেন্সেশন জি হবে না। স্যার, ওই যে আপনি বললাম না 1-2 টাকা কম হবে ওইটা আপনি আর কি। 10 পয়সাও যদি চেঞ্জ করেন সেটা তো আপনি লিখবেন, আপনি তো আর প্রতারণা করবেন না। আপনি জি স্যার। লিখবেন যে এটার দাম আগে ছিল 120 টাকা, এখন আমরা 120 টাকা 50 পয়সা করেছি, ফাইন। কিন্তু জি স্যার। কাস্টমারের মধ্যে এটা কোনো সেন্সেশন হবে না। আমরা ওইটাই চাই যে যখন কাস্টমারের জন্য নেগেটিভ তখন যেন সেন্সেশন না হয়, আর যখন পজিটিভ তখন যেন সেন্সেশন হয়। জি স্যার। আশা করি এবার মোটামুটি ক্লিয়ার হয়েছে না? জি স্যার মোর দেনের একটা এক্সাম্পল দিবেন। বলেছি তো যে আমি বাজারে সবাই দাম কমাচ্ছে, তা আমিও একটা দাম কমিয়ে কাস্টমারদের মধ্যে একটা সাড়া ফেলতে চাই যে অন্য সবার চেয়ে আমি ভালো পরিমাণ কমিয়েছি, আপনি এদিকে আসতে পারেন। সেক্ষেত্রে আপনি কাস্টমার যতটুকুতে খেয়াল করে কমেছে ততটুকুতে হবে না, আপনি ভালো সাড়া ফেলতে হলে ওর চেয়েও বেশি পরিমাণ কমাতে হবে। তার মানে মোর দেন জেএনডি। জি স্যার। অথবা আপনি চাচ্ছেন প্রোডাক্টের সাইজটা বাড়াতে, সবাই 50 গ্রাম 60 গ্রাম 70 গ্রাম বাড়াচ্ছে, আপনি চিন্তা করলেন আমি এমন ভাবে বাড়াবো যে সবাই একেবারে তাজ্জব হয়ে যাবে। তো সেজন্য আমরা তখন যদি সেই পরিবর্তনটা করতে চাই কতটুকু করা উচিত? মোর দেন জেএনডি, তাই না? জি স্যার। মানে তারা শুধু টেরই পাবে না, রীতিমতো তাজ্জব হয়ে যাবে যে সবার চেয়ে বেশি বাড়িয়েছে পরিমাণটা। জি, এরকম সিচুয়েশন আপনাকে ধরলে আশা করি পারবেন। এখানে সুন্দর করে লেখা আছে দ্য জেএনডিজ ইমপ্লিকেশন ফর প্রোডাক্ট প্রাইসিং ইমপ্রুভমেন্ট। পণ্যের দাম নির্ধারণ এবং পণ্যের কোয়ালিটি ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে আমরা জেএনডি কিভাবে ইউজ করব তার উদাহরণগুলো এখানে দেওয়া আছে। দেখেন, লোগো পরিবর্তনের ক্ষেত্রে জেএনডি আমরা কি ইউজ করা উচিত? মোর দেন, লেস দেন, ইকুয়াল টু? স্যার কি পরিবর্তন? লোগো
স্যার মোর দেন লোগোর ক্ষেত্রে মোর দ্যান হলে সে তো চিনতেই পারবে না আপনার এটা আপনার কিনা। স্যার ইকুয়াল এটা Less ইকুয়াল than? অথবা লেস দ্যান হলেই সবচেয়ে ভালো হয়। আপনি রিস্ক ফ্রি থাকেন। এই যে দেখেন লোগো পরিবর্তন 1936 সালে কেমন ছিল লোগোটা, 1955 সালে কি ছিল, 65 সালে কি ছিল, 69, 72, 80, 86, 96। টাইমে চেঞ্জ হচ্ছে কিন্তু মানে সামান্য চেঞ্জ। সামান্য, যেন কাস্টমারের মধ্যে আবার চিন্তা না হয় যে এটা আবার কোন প্রোডাক্ট, আগে যেটা কিনছিলাম এটা কি সেটা। এরকম হলে কিন্তু কনফিউশনে পড়ে যাবে কিছু কাস্টমার, সে ভুল বুঝবে এবং এই সুযোগটা অন্য কোম্পানি নিবে। তারা কি করবে, আপনার আগের লোগোর মতো করে একটা লোগো দিয়ে বাজারে ছেড়ে দিবে। এটা দেখে মানুষ ভুল বুঝবে। তো ইন কেস অফ লোগো চেঞ্জ অর প্যাকেজিং, কালার অথবা আপনার অন্য কিছু চেঞ্জ, মানে বাহ্যিক কিছু চেঞ্জ, ইন দ্যাট কেস ইউ শুড ইউজ লেস দেন জেএনডি। আশা করি ক্লিয়ার হয়েছি আমরা। এই যে লোগো এন্ড প্যাকেজিং এ কিভাবে আপনি করবেন, এখানে কিছু উদাহরণ বলা আছে বা এখানে কিছু সাজেশন দেওয়া আছে। দেখেন জেরক্স কিভাবে পরিবর্তন করেছে। 1961 সালে কি ছিল, 68 সালে কি ছিল, 94 সালে কি ছিল, 2004-এ কি ছিল এবং 2008। তো 1961 আর 2008-এর মধ্যে কোনো মিল আছে? জি স্যার জি স্যার, শুধু আরে পরিবর্তন আর এক্সে। না, বলছি শুধু 1961 আর নিচে যেটা 2008, জি স্যার মিলে জি স্যার, অনেক। অনেক মিল আছে। এই দুটোর মধ্যে মিল তুলনামূলক কম। আপনি যদি গতকালকে দেখেন এইটা আর আজকে দেখেন এইটা, মনে করবেন 2 নম্বর প্রোডাক্ট। কিন্তু এই পর্যায়ে এসছে তারা লেস দেন জেএনডি দিয়ে দিয়ে একটু একটু করতে করতে এখানে এসছে। জি স্যার 61 থেকে 68 এই দুটোর মধ্যে লেস দেন জেএনডি, 68 থেকে 94 এখানে একটু যেন বেড়েছে, মানে জেএনডি কে আমাদের চোখে যেন ছাড়িয়ে যাচ্ছে। তবে তারা কি করেছে সেক্ষেত্রে, ওই একটা এক্সপ্লানেশন দিয়েছে আর কি, দ্য ডকুমেন্ট কোম্পানি। তবে 94 আর 2004-এর মধ্যে আবার আপনার লেস দেন জেএনডি, ছোট আর বড়, বাট সাইজ গুলো সমান। 2004 আর 2008-এর মধ্যে সামান্য পরিবর্তন। তো লোগোর ক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন লেস দেন জেএনডি। দেখেন, marketers who do not consider the impact of the JND when introducing new logos may anger the loyal customers. যারা কাস্টমারের এই জেএনডি উপলব্ধির অবস্থাটুকু খেয়াল না করেই লোগোটুকু চেঞ্জ করে, তারা কাস্টমারদের বা লয়াল কাস্টমারদের বিরক্তি এবং রাগের ক্ষোভের কারণ হতে পারে। যে কি একটা প্যাকেজিং করেছে, আমরা চিনতেই কষ্ট হয়, এরপরে ঘরের সবাই বলে এগুলো কি আনা আনা হয়েছে। এরকম একটা বিরক্তি কাস্টমারদের মধ্যে চলে আসে যদি আপনি জেএনডি কে কনসিডার না করেন। এবার একটা মজার জিনিস বলবো আমরা, সাবলিমিনাল পারসেপশন। সাবলিমিনাল পারসেপশন সাবলিমিনাল পারসেপশন হচ্ছে স্টিমুলি that are too weak or too brief to be consciously seen or heard may nevertheless be strong enough to be, আচ্ছা এতটুকুই heard। অর্থাৎ এমন স্টিমুলি যেটা এতটাই দুর্বল, এতটাই ছোট বা এতটাই সংক্ষিপ্ত যে কাস্টমাররা ঠিক পুরোপুরি খেয়াল করতে পারে না, বোঝে যে কিছু একটা এখানে দেখলাম বাট কি যে দেখলাম বুঝতে পারছি না। এই জাতীয় পারসেপচুয়াল অ্যাডভার্টাইজ অথবা স্টিমুলিকে বলা হয়, বা এই জাতীয় উপলব্ধিকে বলা হয় সাবলিমিনাল পারসেপশন। যে স্টিমুলি এতটুকু দেওয়া হয় যে কাস্টমার কিছু একটা খেয়াল করলো বাট কি যে খেয়াল করলো বুঝতে পারছে না। আপনার চোখের সামনে দিয়ে বিড়াল গেল না কুকুর গেল ঠিক ধরতে পারছেন না, কিন্তু কি যেন একটা গেছে। এটা হচ্ছে সাবলিমিনাল পারসেপশন। বলেন এটার সাথে বিজ্ঞাপনের কি সম্পর্ক? আচ্ছা আমরা বলবো ইট পপকর্ন ড্রিঙ্ক কোক,
কি বললাম বলেন তো? প্রপার ড্রিঙ্ক। আচ্ছা, ফাহিমা বলেছে একটা, দেখি আর কে বলবেন কি বলেছি? পপকর্ন ড্রিঙ্কও। ড্রিঙ্কও না কি বললেন? আচ্ছা, আর আর কে কি শুনেছেন বলেন তো? স্যার ডিঙ্কো। ডিঙ্কো। আচ্ছা, আর তিনজনের অ্যান্সার পেয়েছি। আর হালিমা কি শুনেছেন? স্যার বুঝি নাই। কিছু যে বলেছি সেটা কি শুনেছেন? জি স্যার। ফারজানা, শ্রাবণী, স্যার কি বলেছি? স্যার বুঝি নাই। শ্রাবণী, জি স্যার, বুঝতে পারিনি। আচ্ছা, এটার নামই হচ্ছে সাবলিমিনাল পারসেপশন। কিছু একটা বলছেন স্যার শুনছি, কিন্তু কি যে বলছেন শুনি নাই। কি জানি ডিঙ্কো না কি যেন বললেন, পপকর্ন না কি যেন বললেন। ঠিক আছে, এটাই হচ্ছে সাবলিমিনাল পারসেপশন। একটা সিনেমা হলে এটা বলা হয়েছিল। সিনেমার মাঝখানে ব্রেক দেয়। আপনাদের কারো সিনেমা হলে যাওয়ার অভিজ্ঞতা আছে কিনা, আমার নাই, কিন্তু আমি শুনেছি। তো এখানে এক্সাম্পলটা সেরকমই, যে সিনেমা হলের মাঝখানে ব্রেক দেওয়া হয়, ব্রেকের সময় বা সিনেমা চলাকালীন হঠাৎ করে স্ক্রিনে একটা লেখা উঠলো। লেখাটা মানুষ পড়তে পারলো কি পারলো না, এরকম একটা অবস্থা। ঝাপসা কি যেন একটা উঠে চলে গেল। তো সেখানে একটা জিনিস, একটা শব্দ মোটামুটি অনেকেই ধরতে পেরেছে, পপকর্ন। আবার কেউ ধরেছে কোক। বের হওয়ার, স্যার একটা কথা হইছে, কথা আছে। আমি এটা শেষ করি। আচ্ছা। তো বের হওয়ার পরে কাস্টমাররা চিন্তা করলো, মানে বের হওয়ার পরে দেখা গেল যে বেড়েছে, পপকর্নের বিক্রি বেড়েছে এবং কোকের বিক্রিও বেড়েছে। মানুষকে জিজ্ঞেস করা হলো, আপনি কি দেখছেন ভেতরে? বলে কি জানি একটা দেখলাম, পপকর্ন না কি জানি একটা দেখলাম। তো কোক খাচ্ছেন কেন? বলো আসলে ওই যে পপকর্ন তো শুকনা জিনিস, এর সাথে কোক হলো ভেজা জিনিস, খেয়ে ভালো লাগছে তাই খাচ্ছি। তো এই যে মানুষের মধ্যে কোনো একটা জিনিসকে মানে আধো আধো দেখার ফলে সেটা আপনি বিজ্ঞাপনের কাজ হয়ে গেল কিছুটা, অর্থাৎ মানুষের মনের মধ্যে ঢুকে গেল পপকর্ন। তো সেই পপকর্ন খেয়ে নিজের অজান্তেই বা কিছুটা অর্ধ চেতনা অবস্থায় সে একটা কোক কিনছে। কোক শব্দটা শুনলো কি শুনলো না বুঝতেছে না। এই যে আহ, মানে অর্ধচেতন অবস্থায় মানুষ কোনো কিছু উপলব্ধি করে, সেটাকে আমরা বলি সাবলিমিনাল পারসেপশন। লিমেন শব্দের অর্থ উপলব্ধি। আর সাব মানে তো এই যে লিমেন মানে কি দেখেন, লিমেন এর মানে হচ্ছে কনসাস অ্যাওয়ারনেস, সচেতন অবস্থা, সচেতন ভাবে কোনো কিছু খেয়াল করা। আর সাব মানে তো কনসাসনেসের চেয়ে একটু কম। মানুষের সচেতনতার তিনটা লেভেল আছে, একটা হলো অচেতন, অর্ধচেতন, সচেতন। সাবলিমিনালটা হচ্ছে অর্ধচেতন। তো কখনো কখনো বিজ্ঞাপনে এরকম সাবলিমিনাল পারসেপশন দেওয়া হয়। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, যে এটাকে কি বলবো, আপনারা কি দেখেছেন, ভার্জিন কোলা দেখেছেন কেউ? না স্যার। আচ্ছা, আমি দেখি তো গুগলে পাওয়া যায় কিনা। জি, আপনাকে আমি দেখাচ্ছি। একসময় আমাদের ছোটবেলায় বোধহয় স্কুলে পড়ি না কখন, এই ভার্জিন কোলাটা আমাদেরকে মানে বাজারে ছিল, এখন অবশ্য সেটা নাই। জি, ভার্জিন কোলা দেখা যাচ্ছে। জি স্যার, দেখেছি তো এটা। কোকা-কোলার মতো। দেখেছেন? এর বৈশিষ্ট্যটা কি বলেন তো?
আপাতত বাহ্যিক দৃষ্টিতে অন্য কলার সাথে এই কলার কি পার্থক্য খুঁজে পান? স্যার এটার প্যাকেজিংটা তো আলাদা, কেমন? মেয়ে মানুষের মতো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আপনি মানে ধরতে পেরেছেন, ভার্জিন কোলাটা মূলত এভাবেই তারা সাবলিমিনাল পারসেপশন করেছে। তারা কিন্তু কাউকে মুখে কিছু বলে নাই, কিন্তু তারা চেয়েছেই হলো যে বেশি তারুণ্যকে, বিশেষ করে তরুণদেরকে, তো এদের মানে আকৃষ্ট করার বড় উপাদান হচ্ছে নারী। নারীরা তখন পণ্য তরুণদেরকে আকৃষ্ট করার জন্য। এরা এই বোতলের শেপটাতে এই ভার্জিনের একটা শেপ তারা যেন বুঝে বা না বুঝে হোক একটা কল্পনায় তার মধ্যে এটা চলে যায়, এবং সেজন্য তারা যেন এদিকে আকৃষ্ট হয়। এই উদ্দেশ্যেই তারা এই মানে বোতলের শেপটা করেছে এই ধরনের। কিন্তু স্যার এই খারাপ উদ্দেশ্য নিয়ে কতদিন 100 ভাগ টিকছিল? দেখতে পারে নাই, চলে গেছে মার্কেট থেকে। তারা ভালোই। তারা যদি এটাকে আরো ক্লিয়ার শেপ করতে পারতো, তাহলে হতো কি, যাদের চেনার তারা চেনে এটা নিত, কিন্তু আরেক দল লোক তারা এটার উপরে বিরক্ত হতো, এবং এটার উপরে দেশব্যাপী একটা ক্ষোভ তৈরি হতো যে আমাদের দেশের মানে একটা বাজে জিনিসকে প্রোডাক্টে ইউজ করা হচ্ছে তরুণদের এই মানে চেতনাটাকে কাজে লাগানোর জন্য, তারুণ্যকে কাজে লাগানোর জন্য ব্যবসা করার উদ্দেশ্যে তারা তরুণদেরকে নষ্ট করে এরপরে একটা প্রোডাক্ট দিচ্ছে, এই জাতীয় কথা হবে। সেজন্য তারা ওখান থেকে পিছিয়ে গেছে। তো হালকা একটা সাবলিমিনাল স্টিমুলি দিয়েছে যেন কাস্টমারদের মধ্যে সাবলিমিনাল পারসেপশন হয়। অনেকে যারা এটা কিনেছে তারা জানেও না যে আমি আসলে আমার মনের মধ্যে এটার একটা ছাপ পড়েছে বলে আমি এটা কিনেছি। ওকে, আচ্ছা, আরেকটা বলবো আমরা ইসের সাবলিমিনাল পারসেপশনের উদাহরণ। একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ইনস্টিটিউট অফ ফাইন আর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে কেউ গিয়েছিলেন? জি স্যার। ভেতরে ঢুকেছেন? জি স্যার, অনেক ছোটবেলা ঢুকছিলাম আহ, এইভাবে। কার সাথে গিয়েছিলেন? খালামুনির সাথে অনেক ছোটবেলা গেছিলাম স্যার, 6-7 এ মনে হয়। আচ্ছা, তাহলে তো মনে নেই আপনার। আমি একটু বাংলায় লিখে সার্চ দিয়ে দেখি পাই কিনা। স্যার একটা দিঘি আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, একটা বড় পুকুর আছে, গোল পুকুর। হ্যাঁ, পুকুরটা সুন্দর, ওই যে আবার একদম এরকম করে কাজ টাজ করা, ওরা অনেক সুন্দর করে সাজাইছে। আমি যেটা শুধু খুঁজছি দেখি সেটা পাই ডিপার্টমেন্টের কিনা। ছবি। আমি যেটা খুঁজছি সেটা পাই কিনা দেখি। আপনারা কি দেখতে পাচ্ছেন আমি যে সার্চ দিয়েছি সেটা? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার, দেখা যায় তো। আচ্ছা, স্কেচ দিলে কেমন আসে? পাচ্ছি না। স্কাই ভিউটা দেখতে পারলে ভালো হতো, তাহলে আমি যা বোঝাতে চেয়েছি সেটা ক্লিয়ার হয়ে যেত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটটা হচ্ছে, আমি একে দেখাচ্ছি আপনাকে প্লিজ। এটা হচ্ছে অনেকটা
এরকম। তো এইদিকে মনে করেন হচ্ছে শাহবাগ, আর এদিকে হচ্ছে টিএসসি, ঠিক আছে? এইটা হচ্ছে টিএসসির মোড়। এদিকে আপনার মনে করেন যে কলা ভবনের দিকে বা নীলক্ষেতের দিকে, আর এটা হচ্ছে চারুকলা ইনস্টিটিউট। এখন চারুকলা ইনস্টিটিউট দেখলে আপনার কাছে কি মনে হচ্ছে বলেন তো? মানে আমি তো সুন্দর আঁকতে পারি নাই, কিন্তু এই মাঝখানে হচ্ছে একটা পুকুর, সরি পুকুরটা গোল করতে পারলাম না, এই হলো পুকুর। কোনো আইডিয়া? হ্যাঁ স্যার। এটা হচ্ছে একটা সেতারার মতো, সেতারার মাঝখানটা এরকম গোল থাকে না? জি স্যার। ও সুন্দর করে আঁকলে হয়তো আপনার বুঝতে পারতেন। তারাটা ভালো হয় না, এই জন্য বুঝি না। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। সরি, এটা আঁকা হয় না। যাই হোক, সেতারার মাঝখানে এরকম একটা গোল গর্ত থাকে, আর এখানে হয়তো বোধহয় বিভিন্ন ইতি থাকে। তো সেতারা একটা ধরন আঁকতে চেয়েছে, কিন্তু সেটা আপনি ঢুকলে কোনোভাবেই বুঝবেন না, 5 বার ঢুকলেও বুঝবেন না, কিন্তু আপনার মনের মধ্যে এটা একটা ছাপ পড়ে যেতে পারে সাবলিমিনালি। এটা হচ্ছে সাবলিমিনাল পারসেপশন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, গেল সাবলিমিনাল পারসেপশন। এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পারসেপচুয়াল সিলেকশন। আমাদের আসলে আর সময় নেই, আর যতটুকু পড়িয়েছি আপনারা এইটুকু পড়বেন, কোনো ডান বাম কিছু বলবেন না যে একটু কমিয়ে দেন বা কিছু, কারণ খুব সামান্য পড়িয়েছি। এটার উপরে স্যার আপনাদের তাহলে ভাইবা নেব। আমাদের স্যার তাহলে আমাদের এক্সাম ডেট পিছিয়ে দিতে হবে, আমি স্যার তাহলে এমন আমরা কিছু কমাইতে জি বলবো স্যার, না। আমাদের এক্সামটা একটু স্যার পিছিয়ে এমন দেন। রেগুলার এক্সাম ওইটাই সম্ভব যাক, না। ভালো হয়েছে আপনারা বলেন না যে কমাতে হবে, আপনারা বলেছেন এক্সাম ডেট কি স্যার হবে। 3-4 তারিখের দিকে দিলে ভালো হয়। তো 4 তারিখে দিলে ভালো হয়। জি স্যার। তো আপনার যদি ওইদিন কোনো সমস্যা না থাকে আমাদের 4 তারিখে এক্সামটা না নিতে না না, পারেন। আমার তো একটা আছে না, এখতিয়ার থাকলে তো আমি 4 তারিখে না, আমি পরেও নিতে পারবো, কুরবানির দিনও নিতে পারবো। আচ্ছা 7 তারিখ পর্যন্ত আর কি আমাদের নোটিশ ফুটিশ দেখলাম যে দিছে, এই জন্য মামুন স্যার যেটা আমাদেরকে রিপ্লাই দিচ্ছেন যে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী মিড টার্ম এক্সামের জন্য রেখেছে 7 দিন, আর ফাইনালের জন্য রেখেছে 4 দিন, তাও আবার অফলাইনে ফাইনাল এক্সাম হওয়ার একটা প্রস্তাব আছে। তো সেক্ষেত্রে তখন রিল্যাক্সেশন কই পাবে স্টুডেন্টরা? এটা হলো মামুন স্যারের বক্তব্য। তো এখানে আমার স্যার মনে হয় তাইলে যে এখন রিল্যাক্সেশন দেন স্যার। না স্যার, আমাদের তো স্যার বলে দিছে যে 28 থেকে 7 তারিখের মধ্যে নেওয়া যাবে। হুম, মানে এটা দেখলাম যে নোটিশ বোর্ডে দেওয়া আছে। তো স্যার আমাদের তো 7 তারিখের একদিন আগে নিলেই হয়, এই জন্য আমরা বললাম সেটা বলা না। আছে, কিন্তু মামুন স্যারের টার্গেটটা হচ্ছে যে আপনার যদি এদিকে টাইমটা কমানো যায়, ফাইনালে আপনার জন্য হয়তো একটু রিল্যাক্স, মানে ক্লাস পরিমাণটা আর একটু বাড়ানো যাবে। এই তারপর স্যার আপনার 7 তারিখ থেকে আর ক্লাস আমাদের শুরু ক্লাস হবে? তো 7 স্যার তারিখ 7 থেকে আরম্ভ তারিখের আগে হবে। কোনো ক্লাস হবে না তো স্যার, 7 তারিখের পরে আমাদের ক্লাস হবে। যেটা আমার কাছে অদ্ভুত লাগছে। দেখি আমরা না। আরো আলোচনা করব, আমরা টিচারদের মধ্যে আলোচনা চলছে, আমি আলোচনা শুরু করে দিয়েছি, আশা করি একটা ডিসিশন আসবে। স্যার যদি ক্লাস এক্সাম পিছানো না যায় তাহলে আমাদের পড়া সিলেবাস কমায় তাহলে আমাদের সিলেবাস কমায় দেন স্যার। জি স্যার। সিলেবাস যা আছে তাই পড়বেন, আমরা আমাদের না স্যার স্যার। আমরা একদিনে এত কিছু পারবো না শেষ 30 করতে। তারিখে নতুন করে পড়ে কি 28-29 তারিখে পরীক্ষা দেওয়া সম্ভব? স্যার এরপর দেখা যাবে